পাকিস্তানের দালাল রাজাকারের নাতি রাশেদ প্রধানের বাড়ির সামনে যে প্রতিবাদ দেখছিলেন, সেখানে কিন্তু রাশেদ প্রধানের কর্মীরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল। অদ্ভুত, দেখেন, এই স্বাধীন বাংলাদেশে পাকিস্তান স্লোগান দেয় এরা। এবং এই রাশেদ প্রধানের বাবা গমির উদ্দিন প্রধান, তার পরিচয় কি? সে পাকিস্তানের মুসলিম লীগের নেতা ছিল এবং 1971 সালে তার নেতৃত্বে এই মুসলিম লীগ পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। আজকে এমনি এমনি তো জামাতের সঙ্গে তাদের সম্পর্ক না। আজকে আমাদের সহযোদ্ধাদের মধ্যে আজগর ভাই, এইদিকে আমাদের এই যে দেখি একটু মাথা তোলেন, মাথা ব্যথা পরে করলেও হবে, আমাদের মুজাহিদ ভাই, মুজাহিদ ইব্রাহিম ভাই এবং আমাদের রুম্মান ভাই, আমাদের সাংগঠনিক সম্পাদক, তারাও সেখানে ছিলেন। এটা আমাদের সংগঠনের প্রতিবাদ ছিল না, কিন্তু আমাদের সংগঠনের সহযোদ্ধারা সেই প্রতিবাদে অংশ নিয়েছিলেন সাধারণ নাগরিক হিসেবে। এবং সেখানে দেখুন, তারা কিন্তু রাশেদ প্রধানের লোকের গায়ে হাত দেয়নি। ভালো করে শুনেন, কিন্তু রাশেদ প্রধানের যে কর্মী, সে বেসিক্যালি অফিস স্টাফ, এখানে অফিসে চাকরি করে, এবং যুব ক্রিয়া বিষয়ক সম্পাদক জনি নামে একটা ছেলে। হ্যাঁ, তো এই ছেলেটা এখানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়। এই সময় তোয়েব হাবিলদার ভাই, সে রাজাকারের নাতি রাশেদ প্রধান এই ঐতিহাসিক সত্যটা তুলে ধরে। ঐতিহাসিক সত্যটা তুলে ধরার পরবর্তীতে এই জনি সেখানে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়, চিল্লাচিল্লি করে, হইচই করে। তখন তার কথার প্রতিবাদ জানায় হলো মুজাহিদ ইব্রাহিম ভাই, এবং উনি যখন প্রতিবাদ জানায় তখন দৌড়ে গিয়ে ইট নিয়ে তার মাথায় আঘাত করে। আমি ছবিটা কমেন্টে দিয়ে দিব। অনেকে ভাবলেন যে আবার ব্যান্ডেজ লাগাইয়ে করছে, আমরা আবার মুরগি টুরগি জবাই করে লাগাই দিইনি, দেখেন সাদাই আছে, সমস্যা নাই, বেশি রক্ত বের হয়নি। কিন্তু মাথায় যে আঘাতটা করছে, সেই আঘাতটা কতটা ভয়ঙ্কর, একবারে সরাসরি পুরো একটা আস্ত ইট আঘাত করতেছে সেইভাবে। তো আমার বন্ধুরা আছে এখানে। রুম্মান ভাই, মুজাহিদ ভাই, কি হয়েছিল বা আপনার কি অবস্থা? পরে তো আপনারা মামলা করতে গেছিলেন, আমি শুনছিলাম, মামলা নিয়েছে কিনা বা সার্বিকভাবে একটু আমাদেরকে জানান বিষয়টা। আসলে প্রতিবাদ ছিল এটা, জাকপার রাশেদ প্রধান, উনি বাংলাদেশের নবনির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ এবং কুলাঙ্গার শব্দ আখ্যা দেয়, এবং 4 বারের প্রধানমন্ত্রী, যিনি এশিয়া মহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তাকে তিনি কবর থেকে উঠানোর মতো এরকম কুরুচিপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে রাজনৈতিক শিষ্টাচারে যায় না। তো তারই প্রেক্ষিতে আমরা নাগরিক, বিষয়টা হলো তিনি বেগম জিয়া, আমাদের 3 বারের নারী প্রধানমন্ত্রী, তাকে কবর থেকে 4 বার কবর থেকে তুলে নেশার কথা বলেছে। তার ধৃষ্টতা গুলো দেখেন, এতটুকু বেদব। বেগম জিয়াকে তার শত্রুরাও কিন্তু সম্মান জানাইছে মৃত্যুর পরে, তার চরম শত্রুরা সম্মান জানাইছে। আর এই রাজাকারের নাতি রাশেদ প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 খুনে অভিযুক্ত, সে বেগম জিয়াকে কবর থেকে তুলে নিয়ে আসতে চায়। এইরকম ধৃষ্টতা এবং বেদবি, এবং তার সন্তানকে কুলাঙ্গার বলে বক্তব্য দেয়। তো তারপরে তারই প্রেক্ষিতে আমরা একটা নাগরিক সভা প্রোগ্রাম করছি প্রতিবাদ স্বরূপ। তো সেখানে আবু তৈব হাবিলদার ভাই বক্তব্য দিছে, পরে আমি দিছি। দেওয়ার পরে এক পর্যায়ে আমরা প্রোগ্রাম, পুলিশ আমাদের বলছে আপনারা চলে যান। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করছি, আমরা প্রতিবাদ করছি। চলে আসার পথে কিছু 2জন না 3জন মিডিয়ার ভাই আসছে, ইত্তেফাক এবং 71। তো ওই সময় আবু তৈব হাবিলদার ভাই সাক্ষাৎকার দিচ্ছিল। তো ওই সময় ওই জনি ছেলেটা ইসা ওই জায়গায় পাকিস্তান জিন্দাবাদ বলতেছে। পরে যখন হাবিলদার ভাই ভিডিও সাক্ষাৎকার দিচ্ছে, ওই সময় উনি বলতেছে, আপনি রাজাকার বললেন, তুই কারে রাজাকার বললি, আবু তৈব হাবিলদারের বলতেছে। তখন আমি বলতেছি, এই বেটা তুই কারে কি কস, এটা তুই সর, পরে যা কথা বলতেছে, এই জায়গায় তুই এইরকম কথা বললে এটা হয় নাকি? পরে তোরে দেখলাম। পরে আমি পিছনে যাওয়ার পরে আবার তো ভিডিও সবাই দেখছেন, পরে দৌড়ে ইট নিয়ে আসে, আমি পজিশনে দাঁড়াই রয়েছি, আমি কিছু করিও নাই, দাঁড়াই রয়েছি। পরে ইট নিয়ে মাথায় আঘাত করছে। তো এই বিষয়ে একটা অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। আমার বন্ধুরা এখানে আছে। আজকে আমাদের আগামীকালকে আবার একটা প্রতিবাদ আছে, 11টার দিকে প্রতিবাদ আছে। আমরা রাজনীতি বলতে যেটা বুঝি ভাই, রাজনীতি আমরা অনেকদিন থেকে করি। কখনো কাউকে মা তুলে গালি দেওয়া, বাবা তুলে গালি দেওয়া, তারপরে সাউয়া ছিঁড়ে ফেলা, এইসব রাজনীতি আমরা করিনি।
বাংলাদেশে এসব রাজনীতি যারা শুরু করেছে সেই পাকিস্তানের দোসর রাজাকাররা, এবং তারা স্পষ্টভাবে বলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, তারা এইভাবে বলে যে এইটা ভারতের ষড়যন্ত্র, দুই ভাই মিলে মারামারি দিচ্ছে। তাদের কাছে মুক্তিযুদ্ধ হলো এইরকম একটা বিষয় যে আমাদের মুক্তিযোদ্ধারাই হলো ষড়যন্ত্রকারী। তো এই রাজাকারের শাবকরা, রাজাকারের বাচ্চারা আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, এবং জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যে নোংরা কথাগুলো বলেছে রেগুলার বলতেছে, অথচ বিএনপির পার্টি অফিসে গিয়ে একটা মনোনয়নের জন্য বসে থাকতো। কিন্তু ওই সময় তো চিনতে পারছে যে রাজাকার শাবক, রাজাকারের নাতিকে আমাদের বিএনপির বড় ভাইরা চিনতে পারছে যে একটা যে রাজাকারের বাচ্চা, হ্যাঁ, এর বাপে যে একটা খুনি, মার্ডারার, ও তো একটা খুনির সন্তান। রাস্তাঘাটে গেলে বলবেন এই খুনির ছেলে রাশেদ, এদিকে আয়, এভাবে ডাকবেন। আমরা বলি না রাজাকাররে, বলি না রাজাকার গমির উদ্দিন, রাজাকার নিজামি, রাজাকার গোলাম আজম, ওই রকম বলবেন এই খুনির বাচ্চা রাশেদ প্রধান, এইভাবে বলবেন আপনারা, কারণ সে তো খুনির ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে স্বাধীন বাংলাদেশে ছাত্ররা লেখাপড়া করতেছে, রাতের বেলা, রাতের অন্ধকারে হাতে সিগারেট নিয়ে ছেলেপেলেকে বের করে গুলি করে হত্যা করছে রাশেদ প্রধানের বাবা শফিউল আলম প্রধান। হ্যাঁ, এই ধরনের পরিবার। একটা হলো যে তার দাদা হলো রাজাকার, এবং সে এইখানে আইসা বিড়ি ফুকবে রাস্তায়, মাঝে মাঝে মানে ড্রাগ নেবে। কারণ একটা স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ তো এইভাবে একটা সরকার প্রধানকে তো করে, সে তো ড্রাগ অ্যাডিক্টেড। হ্যাঁ, ড্রাগ অ্যাডিক্টেড ছাড়া এইভাবে একটা মানুষেরও ভয় লাগে যে না প্রধানমন্ত্রীর এগুলো বলবো কি রকম কি হয়। হ্যাঁ, সে বেগম জিয়াকে নিয়ে শেখ হাসিনা পর্যন্ত শোক জানাইছে, এই বাস্টার্ড বলে যে বেগম জিয়াকে কবর থেকে তুলে নিয়ে আসবে। তাহলে এইরকম একটা মানুষের কমন সেন্স আছে, মানুষের ভয় লাগে, সামাজিক সম্মানের ভয় লাগে, বিভিন্ন কারণে মানুষ বিভিন্ন বিষয়ে মেপে যোগে কথা বলে একটা সুস্থ স্বাভাবিক মানুষ। এই ড্রাগ অ্যাডিক্টেড রাশেদ প্রধান বাংলাদেশের রাজনীতির জন্য সে উপযুক্ত না, পুরা সাইকো। এবং ওই যে ছেলেপেলেগুলো পালে, এই যে জনি নামে যে ছেলেটা এখন থানায় আছে, তাকে দেখি আমরা সাইরা দেয় কিনা দেখি বেগম জিয়াকে নিয়ে কবর থেকে তুলে নিয়ে আসবে, তাই তো আমরা দেখি সারে দেয় কিনা। পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশে বলবে, হ্যাঁ, এবং জামাতের তদবিরের কারণে তাকে সারা দেওয়ার সম্ভাবনা আছে, এবং মামলা নিচ্ছিল না, আমরা এরকমও দেখছি। অনেক কষ্ট করে একটা মামলা নিচ্ছে, সরাসরি একবারে ভিডিও আছে, ইট দিয়ে মাথায় মারতেছে। আমাদের সহযোদ্ধা এখানে আছে, আমজনতা দলের কেন্দ্রীয় কার্যকরী সদস্য আছেন এখানে আরো ছিলেন আমাদের রুম্মান ভাই সাংগঠনিক সম্পাদক, এদিকে আসগর ভাই আছে চট্টগ্রাম জেলা আহ্বায়ক, এবং আমাদের কেন্দ্রীয় কমিটিতে কাজ করছেন এই মুহূর্তে। এবং আমরা যে প্রতিবাদ করছি তারা বলতেছিল আমরা নাকি মব সৃষ্টি করতে গেছি। তখন আমি বললাম মব কোনটা আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ কোনটা এইটাই তো আপনারা জানেন না। মানে ওসি বলতেছে যে আপনারা তো মব সৃষ্টি করছেন, আমার উপর থেকে চাপ আসছে আপনাদের গ্রেফতার করার জন্য। তখন আমি বলছি মব কোনটা আর গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন কোনটা সেটাই তো শিখলেন না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন 2013 সাল থেকে এই পর্যন্ত জুলাই আন্দোলন করলাম, আমরা কি মব সৃষ্টি করবো এত সহজ? না, যাই হোক সেটা বিষয় না, বিষয় হলো যে নোংরা কাজটা করছে মানে রাশেদ, অন্যান্য রাজনৈতিক দল, অন্য রাজনৈতিক প্রক্রিয়া হইলে তাকে মাটির সাথে মিশে ফেলতো, যে নোংরা কাজগুলো করছে। আমাদের কাছে অন্য একটা ভিন্ন একটা তথ্য আছে। বেসিক্যালি জামাতে ইসলাম তার বোন এবং তার বউ, এই দুইজনকে তারা মহিলা এমপি বানাবে এরকম একটা লোভ দিছে, লোভ দিয়ে এই পোলার মাথাটা খারাপ করে দিছে। এখন নিজের বউরে, নিজের বোনরে এমপি বানানো, তাদের দলটাও তো বাপে খেদানো মায়ে তাড়ানো দল। হ্যাঁ, বোনের সভাপতি সে হলো সহসভাপতি, এবং বাপে এই দল বানাইছে। এই মিলাই একটা দল, একটা দলের নর্মাল যে ক্যারেক্টার, যে সর্বজনীন একটা বৈশিষ্ট্য ক্যারেক্টার থাকে, বিভিন্ন লোকজন থাকে, কেউ একজন বলতে পারবে না দলের কোনো কর্মীর নাম, কেউ বলতে পারবেন না, কেউ জানে না, কারণ দলটা এইভাবেই বানাইছে। তো আগামীকালকে 11টার দিকে প্রেস ক্লাবে আমাদের প্রতিবাদ আছে। এই যে খুনির ছেলে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে এভাবে অপমান অপদস্থ করতেছে, হেনস্থা করতেছে, বেগম জিয়াকে কবর থেকে তুলে নেবে এরকম বেদবিমূলক কথা বলতেছে। আমাদের আবারও কালকে প্রতিবাদ আছে, এই প্রতিবাদে আপনারা অংশ নিতে পারেন, জাতীয় প্রেস ক্লাবে আসবেন ইনশাল্লাহ। জাতীয় প্রেস ক্লাবে 11টার দিকে, হ্যাঁ, আমরা শুনতেছি রাশেদ প্রধান নাকি প্রোগ্রাম দিবে এরকম শুনতেছি। তো 11টার দিকে আমাদের প্রোগ্রাম, আমরা বিকেলে সাংবাদিকদেরকে দিয়ে দিয়েছি, বিকাল 4:30 দিকে। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর বলা লাগবে না। এই যে আজকে যে আসামি আমরা গ্রেফতার করলো বাহিনী, ওকে আপনি রিমান্ডে নিয়ে এর নির্দেশদাতা বাইরের পিছনে কারা জড়িত এই ধরনের আপনার মিডিয়া কর্মী? হ্যাঁ, না, এরা তো পুরাই মাদকাসক্ত মানুষ, একটা আস্ত ইট নিয়ে মানুষের মাথায় মারতেছে। এ সাইকো না, এগুলো কি জামাত এদেরকে কি ট্যাবলেট খাওয়াইছে? হ্যাঁ, কি ট্যাবলেট খাওয়াইছে চিন্তা করতে পারেন? এইভাবে আচরণ করে।
তারা আমাদেরকে বলতে চায় ৭১-এর জামাতকে দেখুন। আমি তাদেরকে বলতে চাই ৭১-এর জামাতকে দেখেছি, আপনারা চোখ খুলে ৯১-এর জামাতকে দেখেন, যাদের সহায়তায় ক্ষমতায় গিয়েছিলেন। তারেক রহমানের ব্যাপারে রাশেদ প্রধানের কতগুলো ভিডিও ক্লিপ আমি দেখলাম, এমনকি খালেদা জিয়া সম্বন্ধেও তার কিছু কথাবার্তা শুনলাম। দেখেন, তারেক রহমানের সমালোচনা আমি করি, আমি ছেড়ে দিই না, কিন্তু ইতিহাস বিকৃতিমূলক কথাবার্তা অ্যাকসেপ্টেবল না। তারেক রহমানের কনস্ট্রাকটিভ সমালোচনা করেন। দেশ অনেক দিন পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একজন সরকার প্রধানকে পেয়েছে। আমি তাকে লাইক করি না লাইক করি, তার চাইতে বড় কথা হচ্ছে দেশটাকে স্টেবল করা প্রয়োজন। তারেক রহমানকে সেই সুযোগটা দেন। কিন্তু এই রাশেদ প্রধানের এত চুলকানি কেন? রাশেদ প্রধান যদি তারেক রহমানের মতো অত্যাচারিত হতো শারীরিকভাবে এবং মানসিকভাবে, যার মাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল গত ১৭ বছর বহুবার, যার ভাইয়ের লাশ সে দেখতে পায়নি, এই রাশেদ প্রধান যদি তারেক রহমানের মতো হাড্ডি ভাঙা খেত, তাহলে দুই একটা স্লিপ অফ টাং হতো না, বোধহয় সংসদে দাঁড়িয়ে একটি কথা মুখ দিয়ে বেরোতো না। তারেক রহমানের দু একটা স্লিপ অফ টাং হয়েছে, এটি নিয়ে কৌতুক করেছে মানুষ, ওকে, করতেই পারে, রাজনীতিবিদদের নিয়ে মানুষ কৌতুক করতেই পারে, কিন্তু বদ উদ্দেশ্যে কথাবার্তা বলা এবং নৈতিকতা হারানো কি উচিত? রাশেদ প্রধান শফিউল আলম প্রধান ভাইয়ের চাচাই বলা উচিত, কারণ উনি আমার অনেক সিনিয়র ছিলেন। এনিওয়ে, শফিউল আলম প্রধানের ছেলে। এই শফিউল আলম প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম 7 মার্ডার কেসের আসামি। এই ইতিহাসটা ভালো করে জানা উচিত। রাশেদ প্রধান তারেক রহমানকে ইতিহাসের জ্ঞান দেয়, তার আগে তার নিজের বাবার ইতিহাসটা জানা উচিত। সেই 7 মার্ডার কেসের আসামির ভেতরে একজন ছিলেন আনোয়ার কামাল মাসুদ ভাই, যিনি লন্ডনে আমার ক্লায়েন্ট ছিলেন। সুতরাং শফিউল আলম প্রধানের সমস্ত ইতিহাস আমি খুব ভালো করে জানি এবং জাগপার ইতিহাসও জানি। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, কথা হচ্ছে গণতান্ত্রিক পার্টি হয়ে কিভাবে স্বাধীনতা বিরোধীদের সাথে সুর মিলানো যায় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে, আমার অন্তত জানা নাই। এই ছেলে সে বিএনপি নেতাদেরকে বয়ান করে যে জামাতের সাহায্য ছাড়া 90-এর অভ্যুত্থানের পরে বিএনপি ক্ষমতায় আসতে পারত না। নাক টিপ দিলে দুধ পড়তো তোমার তখন। 90-এর অভ্যুত্থানে আমরা জড়িত ছিলাম, শিবিরকে আমরা খুঁজেও পাইনি কোন আন্দোলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরে কোনো ছেলে শিবির পরিচয় কোন আন্দোলনে কখনোই ছিল না, জানো সেটা। বরঞ্চ ছাত্রদলের আমার বন্ধুরা ওদেরকে কিছুটা শেল্টার দিয়ে রাখার কারণেই নকিব মোহাম্মদ নসরুল্লাহর মতো শিবিরের নেতারা ভোল পাল্টে ছাত্রদল সেজেছিল এবং বর্তমানে চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছে। ইতিহাস জেনে কথা বলো রাশেদ প্রধান। সুতরাং 90-এর অভ্যুত্থানের সাথে শিবিরের কোনো সম্পর্ক ছিল না, রাইট? এরপর আসো 2001, বরঞ্চ বিএনপির ক্ষতি করেছে জামাত। বারবার আমরা জামাতের সাথে অ্যালায়েন্সের বিরোধিতা করেছিলাম, কারণ জামাতের শিবিরের অনেক গুপ্ত ঢুকে গেছে বিএনপিতে, ছাত্র দলে। ইতিহাস জেনে কথা বলো, জেনে কথা বলো। তুমি বলেছ যে এই তারেক রহমানের সমালোচনা করতে গিয়ে যে তারেক রহমান নিজের দলের ইতিহাসই জানে না। তুমি তোমার আগে নিজের বাবার ইতিহাস খোঁজ নাও। বর্তমানে কিভাবে গুপ্ত শিবির নানা দলে ঢুকে আছে, কেন তাদের সম্মুখে রাজনীতি করার ইতিহাস নাই, কেন বারবার তারা বিভিন্ন স্বৈরাচারের সাথে সুর মিলিয়েছে, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে, কিভাবে জামাতের নেতা 1971 সালে শিশু বলে নিজেকে দাবি করে ইতিহাস পাশ কাটিয়ে যায়।
কিভাবে আইয়ুব খানের সাথে জামাত সুর মিলিয়েছিল, ইয়াইয়া খান টিক্কা খানদের সাথে সুর মিলিয়েছিল, সে কথা কিভাবে ভুলে যাও? ও, তোমার তো জন্মই তখন হয়নি। ইতিহাসের শিক্ষা অন্তত বিএনপির নেতাকর্মীদের তোমার কাছ থেকে নিতে হবে না, বরঞ্চ নিজের বাবার ইতিহাস দিয়েই শুরু করো জানা। যেই বিএনপিকে তুমি হুমকি দাও যে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হতে পারে, ভুলে গেছো তোমার বাপ কিন্তু 1977 সালে ক্ষমা পেয়েছিল এই তারেক রহমানের বাবার কারণেই, 7 মার্ডার কেস থেকে। আগে সেই কৃতজ্ঞতা প্রকাশ করো আগামী 2 প্রজন্ম ধরে, তারপরে বলো বিএনপি বাংলাদেশ থেকে পালাবে কি পালাবে না। কারণ জিয়াউর রহমান ক্ষমা না করলে তোমার বাবা কিন্তু পালানোর রাস্তা হারিয়ে ফেলেছিল।